প্রিয় ছাত্ররা, সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আবার আমরা ভিডিও ক্লাস শুরু করছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে ই দিয়ে ডিনোট করা হয়। তুল্যাঙ্ক ভারের ধারণা আমরা কিছুটা মিথনুপাত সূত্রে পেয়েছি। সেখানে যে অনুপাতগুলো ছিল সেগুলো পরস্পরের সঙ্গে তুলনীয় ছিল এবং সেগুলো অ্যাকচুয়ালি তুল্যাঙ্ক ভারের একটা রূপ ছিল। তো যাই হোক, এখন তুল্যাঙ্ক ভার যদি আমরা বাংলা শব্দটাকে একটু ভেঙে লিখি, কি পাবো দেখো। তুল্যাঙ্ক ভার সমান তুল্য অঙ্ক ভার। তুল্য মানে কি? তুলনীয়, পরস্পরের সঙ্গে তুলনীয়। অঙ্ক মানে সংখ্যা, ডিজিট, আর ভার মানে ওজন। তাহলে ওজনগত কিছু সংখ্যা যেটা দিয়ে পরস্পরের সঙ্গে তুলনা করা যায়, অর্থাৎ মৌলগুলো যে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা, তাদের যে যুক্ত হওয়ার ক্ষমতা, এটা কিছু ওজনগত সংখ্যা দিয়ে তুলনা করা যায়, সেগুলো কি বলা হয়? তুল্যাঙ্ক ভার। তো এই তুল্যাঙ্ক ভার মোট 7টা বিষয়ের আমাদের জানতে হবে। মোট 7টা বিষয়ের তুল্যাঙ্ক ভার জানতে হবে। একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট, ইকিউভি ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভারের সংক্ষিপ্ত রূপ। মৌলের তুল্যাঙ্ক, এলিমেন্ট মানে মৌল। 2 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ র্যাডিক্যাল, মূলকের তুল্যাঙ্ক ভার। 3 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার। 4 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, ক্ষারকের তুল্যাঙ্ক ভার। 5 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, লবণের তুল্যাঙ্ক ভার। 6 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট, জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। 7 নম্বর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রিডিউসিং এজেন্ট, বিজারক দ্রব্যের তুল্যাঙ্ক ভার। তাহলে মোট 7টা বিষয়ের তুল্যাঙ্ক ভার হয়। এর মধ্যে এই চ্যাপ্টারে আমরা 1 থেকে 5টা বিষয়ের তুল্যাঙ্ক ভার করব। বাকি 6 এবং 7 এটা আমরা জারণ বিজারণ চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে এটা করব। তাহলে একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট, অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার। হ্যাঁ, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট, মৌলের তুল্যাঙ্ক ভার নিয়ে আলোচনা করব। এখন মৌলের তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞাটা আমি আর লিখছি না, মুখে বলছি, শোনো ভালো করে। কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, অথবা 8 ভাগ ওজনের অক্সিজেন, অথবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে ওই একই ওজনের হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে প্রতিস্থাপিত করে, সেই ওজনগত সংখ্যাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। আবার বলছি, কোনো মৌলের যত ভাগ ওজন 1.008 ভাগ ওজনের হাইড্রোজেন, 8 ভাগ ওজনের অক্সিজেন এবং 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে তাদেরকে প্রতিস্থাপিত করে, সেই সংখ্যাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলে। তো সংজ্ঞা এখানে আসে না, শুধু আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা দরকার। তুল্যাঙ্ক ভারের বের করার যে ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা, ই সমান হচ্ছে, উপরে থাকবে তোমার ওয়েট অফ এলিমেন্ট, নিচে থাকবে ওয়েট অফ হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা ক্লোরিন কম্বাইন্ড, অর্থাৎ যুক্ত হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের ওজন, ইন্টু, যদি হাইড্রোজেন হয় তাহলে ইন্টু 1.008, যদি অক্সিজেন হয় ইন্টু 8, যদি ক্লোরিন হয় ইন্টু 35.5। এক জায়গাতেই আমি লিখে দিলাম। তাহলে তুল্যাঙ্ক ভার আমরা 3টে মৌলের সাপেক্ষে বের করতে পারছি, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আমরা জানি এই 3টে মৌল প্রচুর মৌলের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জন্য এই 3টে মৌলকে ধরে নেওয়া হয়েছে, এদের একটা নির্দিষ্ট ওজন ধরে নেওয়া হয়েছে। এই নির্দিষ্ট ওজনের সঙ্গে অন্য মৌলের যত ভাগ ওজন যুক্ত হচ্ছে সেটাই হবে তার তুল্যাঙ্ক ভার। তো তাহলে
যেমন একটা উদাহরণ দেখো, একটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো যে তোমার একটা যৌগ যখন আমি ধরে নিই, ধরো ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম আছে কত ভাগ? 40 ভাগ। আর অক্সিজেন আছে কত? 16 ভাগ। তাহলে এখানে আমরা যদি ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্যালসিয়াম বের করি, ই সমান উপরে থাকবে ওয়েট অফ এলিমেন্ট, ওয়েট অফ ক্যালসিয়াম, ওয়েট অফ ক্যালসিয়াম বাই নিচে হচ্ছে যুক্ত অক্সিজেনের ওজন, ওয়েট অফ ও ইন্টু অক্সিজেনের সাপেক্ষে করছি বলে 8 দিয়ে গুণ হবে। তাহলে উপরে থাকছে আমার 40, নিচে থাকছে 16 আর ইন্টু 8। তাহলে কাটাকাটি করলে দেখো 20 হচ্ছে। তার মানে এই 20টা হলো ক্যালসিয়ামের তুল্যাঙ্ক ভার। এটা আমরা অক্সিজেনের সাপেক্ষে পেয়ে গেলাম। এইভাবে যদি কোনো যৌগে হাইড্রোজেন থাকে সেখানে আমরা দেখে নেব কার কত ওজন, তারপরে ফর্মুলায় বসাবো, ইন্টু 1.008 হবে। এবার 1.008টার এটা রাফলি 1 ধরে নেওয়া হয়, কিন্তু ডেফিনেশনে সংজ্ঞাতে এটা 1.008 লেখা হয়, কিন্তু যখন আমরা ক্যালকুলেশন করি তখন এটা 1 ধরে নিই। আবার ক্লোরিনের কোনো যৌগ থাকলে সেখানে আমরা এইভাবে হিসাব করে 35.5 দিয়ে গুণ করব, 35.5 দিয়ে গুণ। তো তাহলে এটা একটা আমরা পেলাম মৌলের তুল্যাঙ্ক ভারের ফর্মুলা। এছাড়াও মৌলের তুল্যাঙ্ক ভারের সঙ্গে তার যোজ্যতা এবং পারমাণবিক ওজনের একটা সম্পর্ক আছে। রিলেশন বিটুইন equivalent weight E, valency V and atomic weight A। সম্পর্কটা কি? E সমান A বাই V। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ওজনকে যদি তার যোজ্যতা দিয়ে ভাগ করা যায় তাহলেই তার তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। আর আমরা এখান থেকে এটাও বলতে পারি এ সমান ই ইন্টু ভি, এটাও একটা ফর্মুলা। অর্থাৎ কোনো মৌলের তুল্যাঙ্ক ভারকে যদি তার যোজ্যতা দিয়ে গুণ করা যায় তাহলে পারমাণবিক ওজন পাওয়া যাবে, এটা সম্পর্ক। যেমন একটা উদাহরণ ধরো, FeCl3 ফেরিক ক্লোরাইড একটা যৌগ আছে। ফেরিক ক্লোরাইড যৌগে আমরা আয়রনের তুল্যাঙ্ক ভার বের করব। তো এখানে অ্যাটমিক ওয়েট মানে A ইকুয়ালস টু 56 আমরা রাফলি ধরে নিই আয়রনের আমরা তুল্যাঙ্ক ভার বের করব। তাহলে আয়রনের A হচ্ছে 56 আর এখানে ভিটা কত? যোজ্যতা হচ্ছে 3। হ্যাঁ, কারণ আয়রনের যোজ্যতা 3 আর ক্লোরিনের যোজ্যতা 1। এইভাবে এর যোজ্যতাটা এর ঘাড়ে যায়, ওর যোজ্যতাটা এর ঘাড়ে যায়, এইভাবে যৌগের সংকেতে লেখা হয় FeCl3। তাহলে V ইকুয়ালস টু 3, দেয়ারফর E সমান কত হবে? 56/3 সমান 18.67 প্রায় অ্যাপ্রক্সিমেট। তাহলে একটা যৌগের সংকেত যদি জানা থাকে আমার, সেখান থেকে আমি কোনো মৌলের তুল্যাঙ্ক ভার E সমান A/V ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি। এখানে একটা বিষয় দেখো, মনে রাখার বিষয় যেটা 1 নম্বর, E ইজ প্রপোর্শনাল টু 1/V। এটা পারমাণবিক ওজনটা তো ফিক্সড, নির্দিষ্ট ধ্রুবক। ভি কিন্তু পরিবর্তনশীল এবং ভি এর সঙ্গে ই এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ভি যদি বাড়ে ই কমবে, ভি যদি কমে ই বাড়বে। এবং
ই আর ভি এর সঙ্গে ই হচ্ছে ভি এর সঙ্গে পরিবর্তনশীল। কোনো কোনো মৌল আছে যাদের একটাই যোজ্যতা থাকে, যেমন সোডিয়াম। গ্রুপ 1 পর্যায় সারণী এখন তোমাদের পড়া হয়নি, তো মাধ্যমিক লেভেলে কিছুটা পড়েছ। তো পর্যায় সারণীতে গ্রুপ 1-এ শ্রেণী 1-এ যারা থাকে বা শ্রেণী 2-এ যারা থাকে, অ্যালুমিনিয়াম যেমন আছে ইত্যাদি, এই সব মৌলের যোজ্যতা একদম ফিক্সড। হাইড্রোজেনের যোজ্যতা সবসময় এক হয়, ফ্লুরিনের যোজ্যতা সবসময় এক হয়। কিছু মৌল আছে যাদের যোজ্যতা সবসময় নির্দিষ্ট, তাদের ক্ষেত্রে একটাই তুল্যাঙ্কবার হয়। কিন্তু অনেক মৌল আছে যাদের যোজ্যতা পরিবর্তনশীল। নাইট্রোজেনের যেমন যোজ্যতা পরিবর্তনশীল, ফসফরাসের পরিবর্তন, আয়রনের আস ইক আছে, কপারের আস ইক আছে। এদের ক্ষেত্রে কিন্তু যোজ্যতা পাল্টে গেলে তুল্যাঙ্কভারও পাল্টে যাবে। তাহলে আমরা এটা বলতে পারবো না কোনো মৌলের যোজ্যতা কত, প্রশ্নটা ঠিক হবে না। যেমন আয়রনের যোজ্যতা কত যদি আমরা বলি, আয়রন মৌলের যোজ্যতা কত? আমরা FeCl3-তে আয়রনের যোজ্যতা পেয়েছি 18.67। এখন যদি FeCl2 যৌগ ধরি, সেক্ষেত্রে তোমার ই হবে 56/2, মানে 28। দেখো পাল্টে গেলে, এখানে 18.67 হয়েছে আর এখানে 28 হলো। তাহলে কেউ যদি প্রশ্ন করে আয়রনের তুল্যাঙ্কভার কত, তুমি কোনটা বলবে? 18.67 বলবে না 28 বলবে? তার মানে প্রশ্নটাই ঠিক নয়। বলতে হবে FeCl3 যৌগে আয়রনের তুল্যাঙ্কভার কত, বলতে হবে FeCl2 যৌগে আয়রনের তুল্যাঙ্কভার কত, উল্লেখ করতে হবে যৌগটা। এটা একটা বিষয় গেল। আবার দেখো 2 নম্বর বিষয় যেটা, এই যে আমরা ই সমান এ ভাই ভি ফর্মুলা পেয়েছি, ভি যে যোজ্যতা তো একটা পূর্ণ সংখ্যা, 0 হবে না, মিনিমাম 1 হতে পারে। তো মিনিমাম ন্যূনতম যদি 1 হয়, তখন ইটা এ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে তুল্যাঙ্কভার বড় জোর এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু এর থেকে কোনোদিন বড় হতে পারবে না। ই ক্যান নেভার বি গ্রেটার দ্যান এ। এর সঙ্গে সমান কখন হয়? যাদের যোজ্যতা 1 হয় তাদেরই তুল্যাঙ্কভার আর পারমাণবিক ওজন সমান হয়। যেমন সোডিয়ামের পারমাণবিক ওজন 23, তুল্যাঙ্কভারও 23। কিন্তু ভি যেহেতু ভগ্নাংশ হতে পারে না, 1-এর থেকে কম হতে পারে না, সুতরাং ই এর মান কোনোদিন এর থেকে বেশি হতে পারে না। 3 নম্বর, ই ক্যান নেভার বি 0, শূন্যও হতে পারবে না, কারণ ভি তো 0 হয় না। এই বিষয়গুলো আছে। তো তাহলে মৌলের তুল্যাঙ্কভার আমরা সংজ্ঞা, তার ওয়ার্কিং ফর্মুলা এবং পারমাণবিক গুরুত্বের সঙ্গে যোজ্যতার সম্পর্ক পেলাম। লোয়ার ক্লাসে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করার প্রশ্ন আসে, এখন কিন্তু আর ওসব আসবে না। এখন আমাদের নিউমারিক অঙ্ক দেবে, এই ফর্মুলা দিয়ে করতে হবে। সেখানে কখনো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কখনো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেখানে যেমন ডেটা থাকবে সেরকম অনুযায়ী তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা হয়ে গেল আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এলিমেন্ট। 2 নম্বর, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ র্যাডিক্যাল। মূলকের তুল্যাঙ্কভার। প্রথম কথা আমাদের জানতে হবে হোয়াট ইজ আ র্যাডিক্যাল, মূলক কি? র্যাডিক্যাল is a charged atom or cluster of atoms. Or group of atoms, cluster কোনো group of atoms. মূলক হলো আধানযুক্ত পরমাণু বা আধানযুক্ত পরমাণু গুচ্ছ। উদাহরণ,
যেমন ধরো আমরা জানি H প্লাস একটা র্যাডিক্যাল মূলক, হাইড্রোজেন মূলক, Cl মাইনাস একটা মূলক, ক্লোরাইড মূলক। এগুলো দেখো পরমাণু আধানযুক্ত পরমাণু। আবার এমন হয় OH মাইনাস একটা হয়, হাইড্রক্সিল মূলক, SO4 2 মাইনাস হয়, সালফেট মূলক, NO3 মাইনাস হয়, নাইট্রেট মূলক। তাহলে এগুলো গ্রুপ অফ অ্যাটমস, অনেকগুলো পরমাণু মিলে একটা গুচ্ছ তৈরি করছে যাদের একটা চার্জ আছে। তো এই চার্জটা হচ্ছে মূলকের যোজ্যতা। চার্জ of radical is their valency, যোজ্যতা। তাহলে এই মূলকের তুল্যাঙ্কভার যদি আমরা বের করতে চাই, সংজ্ঞা ওই মৌলের মতো হয়, হাইড্রোজেন, ক্লোরিন ইত্যাদির সাপেক্ষে, কিন্তু সংজ্ঞা আমাদের দরকার নেই। মূলকে আমরা শুধু ওয়ার্কিং ফর্মুলাটা দেখব। মূলকের তুল্যাঙ্কভারের ফর্মুলা ওই ই সমান হবে ফর্মুলা ই সমান হচ্ছে ফর্মুলা ওয়েট বাই ভ্যালেন্স। দেখো মূলকের ক্ষেত্রে আমরা অ্যাটমিক ওয়েটটা বলতে পারবো না, কারণ মূলক হচ্ছে একটা আয়ন। আয়ন তার পরমাণু নয়, চার্জড পরমাণু। তাদের ক্ষেত্রে আমরা সংকেত ওজন কথাটা ব্যবহার করি। সংকেত ওজন, সংকেত থেকে যে ওজনটা পায়, আর নিচে তার যোজ্যতা, ভ্যালেন্সি। আগেই বলেছি ওর চার্জটাই ওর ভ্যালেন্সি। তাহলে আমরা যদি উদাহরণ নিই, ধরো Cl মাইনাস যদি নিই, এর তুল্যাঙ্কভার কত হবে? ক্লোরিনের সংকেত থেকে আমরা যে ওজনটা পাচ্ছি 35.5। এই মাইনাসের জন্য তো আর ওজন চেঞ্জ হয় না, ক্লোরিনের যেটা অ্যাটমিক ওয়েট সেটাই থাকে, বাই তার যোজ্যতা। যোজ্যতা মানে একটা মাইনাস আছে মানে 35.5। ধরো O2 মাইনাস একটা মূলক আছে, অক্সাইড মূলক। অক্সাইড মূলকের তুল্যাঙ্কভার কত হবে? ই সমান ও মানে 16 বাই তার যোজ্যতা 2, 8। সালফেট মূলক SO4 2 মাইনাস, তার তুল্যাঙ্কভার কত হবে? ই সমান সালফার হচ্ছে 32 আর 4টে অক্সিজেন, 4 64, 64 আর 32 যোগ করলে 96 হয়, বাই 2 সমান 48। তাহলে এইভাবে আমরা মূলকের সংকেত যদি আমাদের জানা থাকে তাহলে সেখান থেকে তাদের তুল্যাঙ্কভার বের করে নেব। অনেক সময় মূলকের তুল্যাঙ্কভার বের করতে দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, তো সেখানে কোথাও কোথাও সংকেত দিয়ে দেওয়া হয়, আবার কোথাও কোথাও নাম দিয়ে দেওয়া হয়। যেমন বলল কার্বনেট মূলকের তুল্যাঙ্কভার কত, তো কার্বনেট মূলক যদি নাম বলে দেয় তোমাকে জানতে হবে সংকেতটা CO3 2 মাইনাস। তাহলে তুল্যাঙ্কভার হবে কার্বন 12 আর 3টে অক্সিজেন, 3 × 48, 48 আর 12 60 বাই 2 মানে 30। তোমাদের বইতে মূলকের একটা লিস্ট করে দেওয়া আছে, একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি মূলকের, সেটা মুখস্থ করবে। ওই যোজ্যতা যে হেডিং আছে সেখানে দেওয়া আছে। তাহলে মূলকের হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড। অ্যাসিডের তুল্যাঙ্কভার। এখানেও আমরা সংজ্ঞা করব না, শুধু ওয়ার্কিং ফর্মুলা করব। এখানে ই সমান হচ্ছে মলিকিউলার ওয়েট অফ অ্যাসিড বাই বেসিসিটি অফ অ্যাসিড। অর্থাৎ অ্যাসিডের তুল্যাঙ্কভারের ফর্মুলা হলো, উপরে থাকবে অ্যাসিডের আণবিক ওজন মলিকিউলার ওয়েট, বাই নিচে থাকবে বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি মানে হলো ক্ষারগ্রাহিতা। অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? অ্যাসিডের একটা অণু থেকে জলীয় দ্রবণে যতগুলো H+ বা H3O+ আয়ন পাওয়া যায় সেটাই তার ক্ষারগ্রাহিতা।
বা একটা অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে সেটাই হলো তার ক্ষারগ্রাহিতা। যেমন ধরো আমরা এখানে একটা লিস্ট করে নিতে পারি অ্যাসিড আর তার বেসিসিটি। অ্যাসিড আর বেসিসিটি খুব পরিচিত অ্যাসিড যেগুলো আমরা ধরো HCl। HCl মধ্যে একটাই হাইড্রোজেন আছে প্রতিস্থাপনযোগ্য, এর বেসিসিটি 1। H2SO4 2, H3PO4 3, H2CO3 কার্বনিক অ্যাসিড 2, H2SO3 সালফিউরাস অ্যাসিড 2, HNO3 নাইট্রিক অ্যাসিড 1। এগুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে এখানে দেখো যতগুলো হাইড্রোজেন তাই ক্ষারগ্রাহিতা হচ্ছে, কিন্তু সবসময় এটা হয় না। যেমন H3BO3 বোরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 1, H3PO3 ফসফরাস অ্যাসিড ক্ষারগ্রাহিতা 2, H3PO2 হাইপোফসফরাস অ্যাসিড ক্ষারগ্রাহিতা 1, CH3CHH অ্যাসিটিক অ্যাসিড ক্ষারগ্রাহিতা 1, ভিনিগার যেটাকে বলা। তো এখানে কিন্তু নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস do not represent the basicity of acid because all hydrogens are not replaceable, প্রতিস্থাপনযোগ্য নয়। এখানে যেমন 4টে হাইড্রোজেন আছে, এর মধ্যে শুধুমাত্র এই হাইড্রোজেনটা হচ্ছে ধাতু দিয়ে প্রতিস্থাপনযোগ্য, সেই জন্য ক্ষারগ্রাহিতা। এখানেও 3টের মধ্যে একটা প্রতিস্থাপনযোগ্য। এগুলো পরে আমরা যখন ওই ইনঅর্গ্যানিক পড়বো, বিভিন্ন চ্যাপ্টার আছে, সেখানে ধীরে ধীরে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত মুখস্থ করে রাখতে হবে কার ক্ষারগ্রাহিতা কত। তো তাহলে আমরা দেখো এখানে একটা সালফিউরিক অ্যাসিডের আমরা তুল্যাঙ্ক ভার বের করি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 কত হবে? ই সমান সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন আমরা যদি বের করি, দুটো হাইড্রোজেন 2, সালফার 32 34, আর 4টে অক্সিজেন 464, 64 আর 34 কত হয়? 98 বাই ক্ষারগ্রাহিতা আমরা এখানে লিস্টে পেয়ে গেলাম 2, H2SO4 2, তাহলে 49 হয়। তো এইভাবে আমরা ফর্মুলা থেকে তুল্যাঙ্ক ভারটা বের করব অ্যাসিডের। আর সমস্যা হবে এই ধরনের কোনো অ্যাসিড দিয়ে দিলে সেখানে তোমাকে ক্ষারগ্রাহিতাটা মুখস্থ রাখতে হবে। আবার অনেক সময় এমনও হয় কোনো একটা বিক্রিয়া দিয়ে দিল, ধরো হ্যাঁ NaOH প্লাস H2SO4 থেকে NaHSO4 প্লাস জল, আর একটা বিক্রিয়া দিল NaOH প্লাস H2SO4, Na2SO4 প্লাস জল। এখন এই যে দুটো বিক্রিয়া দেখো, এখানে কিন্তু এই দুটো বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার সমান নয়। প্রথমটাতে সালফিউরিক অ্যাসিড একক্ষারীয় অ্যাসিডের মতো আচরণ করেছে, একটি মাত্র হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য ছিল, প্রতিস্থাপিত হয়েছে সোডিয়াম দিয়ে, একটা থেকে গেছে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড বেসিসিটি 1, তাহলে এখানে তুল্যাঙ্ক ভার হচ্ছে ওই 98/1 সমান 98। কিন্তু দ্বিতীয় বিক্রিয়াতে সালফিউরিক অ্যাসিডের দুটো হাইড্রোজেনই সোডিয়াম দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে, এখানে এর ক্ষারগ্রাহিতা 2, সুতরাং এখানে তুল্যাঙ্ক ভার হবে 98/2 ইকুয়ালস টু 49। তাহলে শুধু সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার কত যদি বলা হয়, সেখানে আমরা সাধারণত 98 দ্বিক্ষারীয় অ্যাসিড হিসেবেই ধরে নিই, কিন্তু পার্টিকুলার যদি কোনো বিক্রিয়া দিয়ে দেয়, সেই বিক্রিয়াতে দেখতে হবে সালফিউরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত, সেই অনুযায়ী তার তুল্যাঙ্ক ভার হবে। এটা গেল আমাদের অ্যাসিডের তুল্যাঙ্ক ভারের ফর্মুলা। 4 নম্বর, ইকুইভ্যালেন্ট
ওয়েট অফ বেস, ক্ষারকের তুল্যাঙ্ক ভার। এটাও ওই একই ধরনের ফর্মুলা, ই সমান হবে মলিকুলার ওয়েট অফ বেস বাই অ্যাসিডের যেমন ক্ষারগ্রাহিতা হয় বেসিসিটি, ক্ষারের কি হয় অম্লগ্রাহিতা, অ্যাসিডিটি অফ বেস। তো অম্লগ্রাহিতা বা অ্যাসিডিটিটা কি? সাধারণত এখানে আমরা ক্ষারগুলো যেগুলো বলি সেগুলো হাইড্রক্সিল মূলকযুক্ত ক্ষার, যেমন NaOH। NaOH এর এটা বেস একটা NaOH, আর তার অ্যাসিডিটিটা হচ্ছে কোনো ক্ষারের মধ্যে যতগুলো হাইড্রক্সিল মূলক থাকবে সেটাই হবে তার অ্যাসিডিটি। তো এখানে একটা আছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কলিচুন, এতে কটা হাইড্রক্সিল মূলক আছে? দুটো, তাহলে এর অ্যাসিডিটি কত হবে? 2। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড LOH3, 3টে হাইড্রক্সিল মূলক আছে, তাহলে অম্লগ্রাহিত হবে 3। তাহলে এখানে অসুবিধে কিছু নেই, হাইড্রক্সিল মূলকের সংখ্যাটাই হবে অ্যাসিডিটি। এখানে এর মতো আর হয় না যে 3টে হাইড্রোজেন আছে অথচ ক্ষারগ্রাহিতা 2 হয়ে গেল, 3টে হাইড্রোজেন আছে ক্ষারগ্রাহিতা 1 হলো, 4টে হাইড্রোজেন আছে ক্ষারগ্রাহিতা 1 হলো, এরকম এখানে হয় না। যে কটা OH থাকে সে কটাই তার অম্লগ্রাহিতা হয়ে যায়। তবে হ্যাঁ, এখানে যদি বিক্রিয়া দিয়ে দেয়, বিক্রিয়া দিয়ে সে বিক্রিয়া থেকে দেখতে হবে কটা হাইড্রক্সিল মূলক বিক্রিয়া করছে, সেই অনুযায়ী তার হবে। তো যেমন ধরো আমরা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার যদি বের করি, ই সমান হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আণবিক ওজন যদি হিসাব করা হয়, ক্যালসিয়াম 40, দুটো অক্সিজেন মানে 16 দুগুণে 32, 72, আর দুটো হাইড্রোজেন 2, 74, বাই তার অম্লগ্রাহিতা 2, 37। এইভাবে হিসাব করে নেওয়া হবে। এখন যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডে এরকম একটা বিক্রিয়া দিয়ে দেয়, এবং বলা হয় এই বিক্রিয়াতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার কত, সেখানে কিন্তু আমাদেরকে ই সমান কত বসাতে হবে? 74/1 বসাতে হবে। কারণ একটা মাত্র OH এখানে বিক্রিয়া করেছে, অর্থাৎ এর অম্লগ্রাহিতা 1, বিক্রিয়া অনুযায়ী তখন তুল্যাঙ্ক ভার হবে। তবে সাধারণভাবে যদি বলে তখন আমরা এটাই ক্যালকুলেশন করব। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করব, সালফিউরিক অ্যাসিডের 2 দিয়ে ভাগ করব 49, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডে 2 দিয়ে ভাগ করে 37 করব। কিন্তু বিক্রিয়া যদি দিয়ে দেয় তাহলে বিক্রিয়া থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা গেল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিড। আর একটা বাকি থাকছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্ট, লবণের তুল্যাঙ্ক ভার। এখানেও ফর্মুলা হচ্ছে ই সমান মলিকুলার ওয়েট of salt by number of cations into valency, or number of anions into valency। দুটো দিয়েই করা যায়, ক্যাটায়ন দিয়েও করা যায়, অ্যানায়ন দিয়েও করা যায়। নাম্বার অফ ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার যোজ্যতা, নাম্বার অফ অ্যানায়ন্স ইন্টু ভ্যালেন্সি, অ্যানায়নের সংখ্যা ইন্টু যোজ্যতা। একটা উদাহরণ দেখো, ইজি সোডিয়াম কার্বনেট Na2CO3, এর ই সমান হবে সোডিয়াম কার্বনেট Na2CO3 এর তুল্যাঙ্ক। সোডিয়াম কার্বনেটের উদাহরণটা দেখো, সোডিয়াম কার্বনেটের ফর্মুলা হচ্ছে Na2CO3, এটা একটা লবণ। এই লবণের মধ্যে দুটো আয়ন আছে, একটা ক্যাটায়ন Na+,
আর একটা অ্যানায়ন CO3 2-, সোডিয়াম আয়ন আর কার্বনেট আয়ন। এখন এর তুল্যাঙ্ক ভার ই সমান সোডিয়াম কার্বনেট আণবিক ওজন প্রথমে বের করতে হবে। দুটো সোডিয়াম মানে 23 দুগুণে 46 আর কার্বনেট হচ্ছে 60, 60 আর 46 106, 106 বাই যদি আমি ক্যাটায়ন ধরি, ক্যাটায়ন আছে কটা, দুটো, 2 ইন্টু ক্যাটায়নে যে যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা, সোডিয়াম যে মূলক তার যোজ্যতা 1, একটাই প্লাস আছে, তাহলে 2 ইন্টু 1, তাহলে 106 বাই 2 মানে 53। আবার যদি কেউ মনে করো যে অ্যানায়ন দিয়ে করব, ঠিক আছে, তাহলে অ্যানায়ন হচ্ছে CO3 গোটাটা, কটা আছে, একটাই আছে, তার যোজ্যতা কত, 2, তাহলে সংখ্যা হচ্ছে একটা আর যোজ্যতা 2, 1 ইন্টু 2 ভাগ করলে 53 আসবে। তাহলে দুটো ক্ষেত্রে আমরা যদি ক্যাটায়ন দিয়ে করি যা পাবো, অ্যানায়ন দিয়ে করলেও তাই পাবো। আরেকটা উদাহরণ দেখো, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 এর তুল্যাঙ্ক ভার কত। এখানে শুধু প্রথমে আমাদের দেখে নিতে হবে এখানে ক্যাটায়ন কে আছে আর অ্যানায়ন কে আছে। এখানে ক্যাটায়ন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর অ্যানায়ন হচ্ছে SO4 2-। তাহলে ই সমান হবে অ্যালুমিনিয়াম সালফেট আণবিক ওজন যদি আমরা হিসাব করি, এর আগে আমি দেখিয়েছি 342 হয়, বাই ক্যাটায়ন যদি ধরি অ্যালুমিনিয়াম কটা আছে, দুটো, তার যোজ্যতা কত, 3, তাহলে 342কে 6 দিয়ে ভাগ, 5 6 30, 6 7 42, 57। তুমি যদি বলো আমি অ্যানায়ন দিয়ে করব, ঠিক আছে, অ্যানায়ন দিয়ে করো। ই সমান 342 বাই অ্যানায়ন কি আছে, সালফেট কটা, 3টে, ইন্টু তার যোজ্যতা, এই যে চার্জটার যোজ্যতা 2, সেই একই আসবে, 342 বাই 6, দ্যাট ইজ 57। ঠিক আছে, এটা গেল সল্টের তুল্যাঙ্ক ভার। এবং এখানে আরেকটা আমরা উপায় বের করতে পারি, দেখো, সেটা হচ্ছে অল্টারনেট ফর্মুলা। সল্টের মধ্যে তো দুটো জিনিস থাকছে, দুটো র্যাডিক্যাল থাকছে, একটা পজিটিভ র্যাডিক্যাল, একটা নেগেটিভ র্যাডিক্যাল, আর র্যাডিক্যালের তুল্যাঙ্ক ভার আমরা বের করা শিখে নিয়েছি। তাহলে ই সমান হবে ই অফ পজিটিভ র্যাডিক্যাল প্লাস ই অফ নেগেটিভ র্যাডিক্যাল। অর্থাৎ একটা লবণের মধ্যে দুটো যে র্যাডিক্যাল আছে, এই দুটো র্যাডিক্যালের তুল্যাঙ্ক ভার যোগ করলেই ওই সল্টের তুল্যাঙ্ক ভার পাওয়া যাবে। উদাহরণ দেখো, ইজি, এই আগেরটা আমরা সোডিয়াম কার্বনেট যেটা করেছি, Na2CO3, এর ই সমান হবে Na প্লাস ECO3 2-। অর্থাৎ Na+ মূলকের তুল্যাঙ্ক ভার প্লাস CO3 2- এর তুল্যাঙ্ক ভার, এই দুটোকে যোগ করলেই আমি Na2CO3। এখানে কিন্তু মনে রাখতে হবে দুটো সোডিয়াম আছে বলে 2 দিয়ে গুণ করলে হবে না, শুধুমাত্র মূলকটাকে ধরতে হবে, সংখ্যা যাই থাকুক। তাহলে মূলকের তুল্যাঙ্ক ভারের ফর্মুলা আমরা আগে পেয়ে গেছি, সোডিয়ামের সংকেত ওজন 23 বাই তার যোজ্যতা 1, কার্বনেটের সংকেত ওজন 60 বাই তার যোজ্যতা 2, তবে 23 প্লাস 30 সমান হলো 53। সরি, এখানে ভুল করেছি, উপরটায় ভুল হয়েছে, 106 বাই 2 মানে 53 হবে, 53 হবে। উপরে এটা কারেকশন করে নেবে, 106 বাই 2 এটা 53 হবে, এখানেও 106 বাই 2 53 হবে। তো তাহলে দেখো, আমরা আগের ফর্মুলাতেও 53 পেলাম, এইখানেও ফর্মুলাতে 53 পেলাম। আর একটা চেক করে নাও, অ্যালুমিনিয়াম সালফেট এর তুল্যাঙ্ক ভার ই সমান হবে তাহলে EAl3+ প্লাস ESO4 2-। অর্থাৎ Al3+ মূলকের র্যাডিক্যাল, Al3+ র্যাডিক্যালের তুল্যাঙ্ক ভার আর SO4 2- র্যাডিক্যালের তুল্যাঙ্ক ভার বের করলে আমাদের হয়ে যাবে।
তো অ্যালুমিনিয়ামের সংকেত ওজন 27 বাই তার যোজ্যতা 3, প্লাস সালফেটের সংকেত ওজন 96 বাই তার সংকেত যোজ্যতা 2, তাহলে 9 প্লাস 48 সমান কত এলো? 57। সুতরাং লবণের তুল্যাঙ্কভার তোমরা দুভাবে পেতে পারো, একটা ওই ফর্মুলা দিয়ে আর একটা র্যাডিক্যাল দিয়ে। তাহলে আপাতত আমরা 5টা বিষয়ের তুল্যাঙ্কভার জানতে পারলাম। বাকি 2টো বিষয়ের তুল্যাঙ্কভার আমি আগেই বলেছি যে জারণ বিজারণ যে চ্যাপ্টার আছে সেখানে আমরা করব। এই পর্যন্ত আজকে রইল। ধন্যবাদ।